বাংলাদেশের ইতিহাসে যে নির্বাচনগুলো ভালো নির্বাচন হয়েছে, আমরা হাসিনা নির্বাচনের কথা বলছি না, কোনো নির্বাচন এতটা একতরফা হয়েছে বলে আমার মনে পড়ে না। যেমন ধরুন 2001 সালে আওয়ামী লীগ 62টা সিটে জিতেছিল, কিন্তু আপনি নির্বাচনের আগে এভাবে বলে দিতে পারেননি যে এই হতে যাচ্ছে পরিস্থিতি। এবং যেসব জায়গায় আওয়ামী লীগ পরাজিতও হয়েছে সেখানে খুবই টাফ ফাইট হয়েছে অনেকগুলোর ক্ষেত্রেই। তাই যে কথাটা বলতে যাচ্ছি, এবার আসলে বলা যায়, এবং আপনি যাকে আসলে কোট করতে চাইলেন এটা আসলে জামায়াতের আমির নিজে বলছেন। একটু খুব অদ্ভুত কথা উনি বলেছেন জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে। ওই যে বলে নির্বাচনের পরে এবং সরকার গঠনের আগে দেখা করতে চান, আবার বলছেন 5 বছরের জন্য দেশের স্থিতিশীলতার স্বার্থে ইত্যাদি ইত্যাদি। আমি ওই আলোচনায় আসছি, তার আগে জিজ্ঞেস করছি, ওনারা বিরোধী দলে থাকলে কি দেশের স্থিতিশীলতা নষ্ট হবে? মানে একটা দেশের গণতন্ত্র থাকা মানে কি স্থিতিশীলতা নষ্ট হওয়া? তাহলে তো একদলীয় রাষ্ট্রই পৃথিবীতে সব হওয়া উচিত। মানে বিরোধী পক্ষ বা বিরোধী দল কে হবে তাহলে? তারও আগের কথা, আপনি যদি জাতীয় সরকারে জামাতকে না নেন, দেশকে অস্থিতিশীল হবে। মানে উনি কি অস্থিতিশীল করবেন দেশকে? একটা গণতান্ত্রিক ব্যবস্থায় বরং বিরোধী দল থাকতে হয়, কারণ সরকার কোথায় কোথায় সমস্যা করছে, সরকারকে চাপে রাখা, নিয়মতান্ত্রিক আন্দোলন করা, প্রয়োজনের রাস্তায় আন্দোলন করা, এগুলোর মাধ্যমে সরকারকে ঠিক জায়গায় রাখতে হবে। যাই হোক, ওনার বক্তব্যে এটা খুব স্পষ্ট উনি নিজেও বুঝতে পারছেন, এবং বিএনপি তার জায়গা থেকে এটা জানিয়েছে আগেও নানানভাবেই ইনফর্মালি, যে তার জাতীয় সরকারের কথা আগে থেকেই বলছে, কিন্তু সেখানে জামায়াত ইসলামী আসলে থাকতে যাচ্ছে না। এখন ওনার আমিরের বক্তব্যে এটা খুবই স্পষ্ট যে তারাও বুঝতে পারছেন রেজাল্ট খুবই মানে নিশ্চিত, এবং নিশ্চিত মানে জামাতের যে রেজাল্টের কথা বলা হচ্ছে, আমি ধারণা করি তারা এই পরিমাণ সিট নিয়ে একটা বিরোধী দল হিসাবে অ্যাক্টিভ থাকতেই চাইছেন না আর। এটা হচ্ছে প্রধান কারণ। সুতরাং জামাতও মনে করছে এটার মধ্যে কোনো কনফিউশনের কিছু নেই, তার এই বক্তব্যের পর অন্তত আমি দেখি না। সেটা যদি হয়, এবং ছাত্র সংসদ নির্বাচনের জায়গাটা আবার আসি, এখনো অনেকে বলেন যে না, এটার সাথে কোনো ধরনের মিল খুঁজে পাওয়া যাবে না, কিন্তু কৌশলে আবার অনেকে মিল খুঁজতে চান। যদি কৌশলে মিল খুঁজতে চান, এটা কি তাহলে এক ধরনের সেই পরাজয় মেনে নেবার সেই ইঙ্গিত সেটা, নাকি এটাও আসলে কোনো ধরনের নির্বাচনী কৌশল? না হলে নির্বাচনের আগে এগুলো কেন আসছে এই আলাপগুলো? কারণ ওটা জামায়াত ইসলামী দীর্ঘদিন থেকে চেয়েছে, ইভেন আমরা এটা জানি, সেটা হচ্ছে তারা নির্বাচনটাই একসাথে করতে চেয়েছিল। মানে জাতীয় সরকার যদি করেই থাকেন, সবাইকে নেবেন, তো এখানেই ছাড়টার দিয়ে আমরা সবাই মিলে এবার নির্বাচন করি, সংসদে যাই হোক হবে। কারণ জামায়াত একটা বিরাট রিস্কের সামনে আছে। সবাই মিলে, আমি আপনাকে একটু থামিয়ে প্রশ্নটা করতে চাচ্ছি, সবাই মিলে মানে কি? গণ অভ্যুত্থানের পক্ষে সব শক্তি মিলে, মানে সবাইকে দরকার কি খুব আছে তাহলে? না, তাহলে নেই। আমি সেই প্রশ্নটাই করতে যাচ্ছি, কিন্তু এই আলাপ করা হয়েছে, এবং আমার সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তি এই আলাপ করেছেন আমার নিজের সাথে, সেজন্য আমি আসলে আর নাম বলতে যাচ্ছি না। এই আলাপটা হয়েছে যে বিএনপি 100 সিট কমপক্ষে অপরাপর যত রাজনৈতিক দল আছে তাদের জন্য ছেড়ে দেবেন, তারা নির্বাচন করবেন না, এইখানে তাদের প্রার্থী দেবেন না। অন্যরা সবাই, জামায়াত ইসলামী সহ, আমার সাথে যখন এই আলাপ করা হয়েছে তখন স্টুডেন্টদের দল হয়নি, যে স্টুডেন্টরাও তো দল করবে, তাদের দল সব মিলে এদের সবাইকে সংসদে নিয়ে আসতে হবে। জাতীয় সরকার যেহেতু করছেন, সো ওই জাতীয় ফর্মে সবাইকে নিয়ে একটা সংসদ করলে অসুবিধা কি, এই চেষ্টা ছিল। এখন সমস্যা যেটা বেঁধে গেছে, জামায়াত তো বিরাট একটা দল হয়ে গেছে, ছাত্র সংসদ নির্বাচনগুলোকে তারা নিয়ে ওভার হাইপ তৈরি করেছে। আমাদের আজকে আলোচনার স্কোপ ওই জায়গায় নেই, কিন্তু এটা আসলে কিছুই ইন্ডিকেট করে না। এটা যদি আমরা বলেছি না এই আলোচনা, এটাও যদি ইন্ডিকেট করতো, তাহলে ওই যে ঢাকা ইউনিভার্সিটিতে মানে যেটা হয়েছে বাসদও খুব ভালো রেজাল্ট করে মাহমুদুর রহমান মান্নার সময়, তো ওরাও বিরাট বিরাট সব রাজনৈতিক দল এবং রেজাল্ট করে ফেলতে পারতো। এগুলো ঠিক না। আর যে ক্লাসের যে কিছু মানুষ এখানে আছেন, সারা দেশের ভোটারের ডাইভার্সিটি মাছ হায়ার, আপনি এমন ভোটার পাবেন বাংলাদেশে যে ডাকসু বোঝেই না। সুতরাং এগুলোতে আসলে তার কাছে এগুলো তেমন কিছু ম্যাটার করে বলে আমি মনে করি না। কিন্তু ওই যে কথাটা বললাম যে তারা একটা হাইপ তৈরি করেছে, এই হাইপটা এখন প্রবলেম হয়েছে। অনলাইনে কিন্তু তাদের মারাত্মক প্রেজেন্স আছে, যে কোনো কিছু দেন ওর পক্ষে, সে ভোট টোট দিয়ে জিতিয়ে, মানে আপনি পোল হলেই দেখবেন যে জামাত ইসলামী জেতার সম্ভাবনা 4 গুণ 3 গুণ বিএনপির তুলনায়। তাহলে জামাত যদি মনেই করে এই মুহূর্তে যে তারা আসলে বা তাদের অবস্থানটা যদি তারা বুঝতে পারে যে ওই অর্থে তারা জিততে পারবে না বা অত আসন পাবে না, তাহলে তাদের জোটের, আমি যদি বলি যে এনসিপি এখন জামায়াত জোটে অংশ নিয়েছে এবং তারা জোটবদ্ধ হয়েছে, তাহলে আজকে যে নাহিদ ইসলামের বক্তব্য, নির্বাচন প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়াত জোট এগিয়ে, মানে এই কথার সাথে মিলাতে পারছি না।
প্রস্তুতিতে এগিয়ে থাকতে পারে। যেমন ধরুন ক্লাসের একজন খারাপ স্টুডেন্ট অনেক বেশি পড়াশোনা করে, রেজাল্ট ওর ভালো হবে না, আর একটা ভালো স্টুডেন্ট অল্প কিছুদিন পরে ভালো করে ফেলে। জামায়াত তো বহুদিন থেকে মাঠে আছে, তো বিএনপি যখন প্রার্থী মনোনয়নের আশপাশেও যায়নি তখনও জামাতের ক্যান্ডিডেট ফাইনালাইজড হয়ে 300 আসনে প্রার্থী তারা চষে ফেলছেন, এলাকা বাড়ি বাড়ি যাচ্ছেন, তাদের নারীরা বিভিন্ন বাড়িতে গিয়ে নানা রকম স্বপ্ন ফেরি করছেন। এগুলো আমরা তো জানি, তো এই দেশে থাকি, রিপোর্ট এসছে, বাড়িতে গেছে এমন মানুষের কাছ থেকে জানি। সেই অর্থে তাদের প্রস্তুতি ভালো না। এই প্রস্তুতি মানে আসলে আপনার ক্যালিবারও তো ম্যাটার করে। ওটা দিয়ে কি করবে? জামাত তার প্রস্তুতি অনুযায়ী রেজাল্ট করবে, বিএনপির সাথে আসলে ওই হিসেব নিকেশে কোনোভাবেই সম্ভব না। আরেকটা কথা মনে রাখতে হবে, আপনি যখন প্রতিদ্বন্দ্বিতায় নামেন, পরাজিত হওয়ার আগ পর্যন্ত আপনি আপনার দুর্বলতা আসলে দেখাতে পারেন না, দেখানো উচিত না। নাহিদ ইসলাম যেটা বলেছেন, এর জায়গায় ওনার জায়গায় আমি হলেও আমি তাই বলতাম। আমি ওনাকে দোষ দেই না। পলিটিক্সের রেটরিক থাকে, আপনি যখন কম্পিটিশনে নামবেন আপনি দেখাতে চাইবেন আপনি কনফিডেন্ট, আপনি প্রস্তুত, আপনি ক্ষমতায় যেতে প্রস্তুত, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। জামায়াতে ইসলামী ভোট বহু জায়গায় পাবে না, কি কারণে জানেন? মানুষ মনে করে যে জিতবে তাকে ভোটটা দেই। এবার সমস্যা বেঁধে গেছে এই জায়গায় যে আপনি কারো এলাকায় মনে করছে যে আমি জামাতের এই মানুষটাকে ভোট দিতে পারতাম, ধরুন। দিনের শেষে এই দেশের মানুষ কি মনে করে জানেন? এটা উচিত না, কিন্তু এটাই মনে করে যে ঠিক আছে উনি জিতলো, কিন্তু ক্ষমতাতে যাবে বিএনপি। তো এই যে লোকাল ডেভেলপমেন্ট, আবারও বলি, লোকাল ডেভেলপমেন্ট করা এমপির কাজ না, কিন্তু আমাদের এমপিরা তো এগুলোই করে। সো বরাদ্দ আনা, এটা বানানো সেটা বানানো, সরকার যদি বিএনপির হয় জামাতের উনি পারবে না, তার চাইতে বরং জামাতের না দিয়ে বিএনপিকে ভোট দিই, এসব প্রবণতা আছে। কিন্তু সেজন্যই তারা দেখাতে চেষ্টা করবেন না আমরা ক্ষমতায় চলে আসছি, আমরা খুবই প্রস্তুত, আমাদেরকে ভোট। তাহলে এই প্রচারটা কি বিএনপিকে আসলে সবচেয়ে বেশি সাহায্য করছে কিনা, যে বিএনপি জিতে যাবে, বিএনপি ক্ষমতা মানে আগামীতে সরকার গঠন করছে, ক্ষমতাসীন দল হতে যাচ্ছে, এটাই আসলে এগিয়ে দিচ্ছে কিনা বিএনপিকে অনেক বেশি, জেতার আগেই জিতিয়ে দিচ্ছে কিনা? এটা খানিকটা দিচ্ছে। এবং আপনি খেয়াল করবেন জনাব তারেক রহমান আসার পর থেকে মানে মোটামুটি তার প্রতি যে মনোযোগ, এটা স্পন্টেনিয়াস, এটা কিন্তু উনি ডেকে ডেকে এটা করিয়েছেন। মাঝে মাঝে দৃষ্টিকটু। তারেক রহমান বাদ দিয়ে জোবায়দা রহমান মাঝে একবার দেশে আসলেন, তারেক রহমান আসার কয়েকদিন আগে, ওনার আসার প্রতিটা মুহূর্ত নিয়ে পত্রিকায় রিপোর্ট হয়েছে। এগুলো নিয়ে আমরা কিন্তু ক্রিটিসাইজ করেছি। জনাব তারেক রহমান বা জোবায়দা রহমানকে বলেছে আমার এটার জন্য এরকম রিপোর্ট করো। যেটা বলছিলাম, ওই যে প্রবণতা ছিল, আর বাংলাদেশে দেখবেন ব্যবসায়ীরা, সব রাজনৈতিক দল, এমনকি জামায়াতে ইসলামী সহ সবাই গিয়ে তারা দেখা করছেন। এটা এই যে সবার মুভমেন্টটা এইদিকে, এটা আবার জনগণের জন্য, জনগণ দেখছে তো যে সবাই তো আসলে ওই দিক মুখী হয়ে গেছে। এটা ওই যে বললাম শেষ পর্যন্ত যে আমার ভোট যাতে নষ্ট না হয়, আর আমি আমার কনস্টিটিউয়েন্সিতে এমন একজন চাই যিনি সরকারি দলের হবেন। সো আমার সুবিধা অসুবিধা, উন্নয়ন, তাদের ভাষায় যা যা বলেন এগুলো বেটার হবে। সব দিকের আসলে গণতন্ত্র মানে হচ্ছে পরমত সহিষ্ণুতা, মানে মতদ্বৈততা থাকে। আমাদের মতো দেশে মাঝে মাঝে মতবিরোধও হতে পারে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমাদের মতদ্বৈততা, বিরোধী প্রধান হয়ে ওঠে, এবং একটা সময় টু সাম এক্সটেন্ট এটা শত্রুতার পর্যায়ে চলে যায়। আমরা যেহেতু অন্তর্গতভাবে গণতান্ত্রিক মানুষ না, আমরা এমনকি যেসব দেশে আমাদের সময়ে যেসব ভালো নির্বাচন হয়েছে, তারপরও হাসিনার তুলনায় অনেক ভালো ছিলাম, তারপর আমরা সেই অর্থে গণতান্ত্রিক হয়ে উঠেছি তা তো না। সে কারণে আমি মনে করি ওনার এই বার্তাটা প্রতিটা জায়গায়, মানে এটা সরকারের সাথে গণমাধ্যম একটার সাথে আরেকটার, আপনি খেয়াল করবেন আমাদের গণমাধ্যমগুলোর মধ্যেও তাদের গণমাধ্যমের রীতিনীতি বাদ দিয়ে পরস্পরের বিরুদ্ধে নানান রকম ক্ষেত্রে লেগে যায়। জনগণের সাথে সরকারের সাথে গণমাধ্যমের, জনগণের সাথে গণমাধ্যমের, সামাজিক মাধ্যমের সাথে মেইন স্ট্রিমের, মানে নানান রকম। আমরা খেয়াল করিনি কিছুদিন আগে দুটো মেইন স্ট্রিম নিউজ পেপার পুড়িয়ে দেওয়ার সময় সামাজিক মাধ্যম কি ধরনের রোল প্লে করেছে। সুতরাং ওই ক্ষেত্রে মতদ্বৈততা থাকতে পারতো, এটা বিরোধ না, শত্রুতা বানিয়ে ফেলা হয়েছে। এই কনসেন্ট ম্যানুফ্যাকচার করা হয়েছে ওভার দ্য মান্থস অর ইয়ার্স, ইভেন এই দুটো পত্রিকাকে টার্গেট করে যেভাবে বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে। সো এগুলো কোনোটা গণতন্ত্রের পক্ষে না। উনি এই ব্যাপারগুলো হাইলাইট করতে চেয়েছেন, তবে যেহেতু ওখানে সংবাদপত্র ছিল, এই জায়গাটাকে উনি হয়তো বেশি ইন্ডিকেট করতে চেয়েছেন। ওনার আহ্বানে আসলে সারা কিরকম মিলতে পারে? দু তিনটা ব্যাপার আছে। একটা হলো বাংলাদেশে একটা মেজর প্রবলেম হয়েছে, ওখানে খুব সময় কম ছিল, নাহলে আমি ওখানে কথাটা বলতাম, আজকে আপনার এখানে পাওয়ার সুযোগ হলো। ধরুন সরকার চাইলেও গণমাধ্যম খুব স্বাধীনভাবে কাজ করুক, আমার অন্য একটা সন্দেহ আছে। গত 15 বছর সোকল যে গণমাধ্যম ছিল, এই 15 বছরে যারা রিক্রুটেড হয়েছে, বা এই 15 বছর আগে রিক্রুটেড হয়েছে, কিন্তু 15 বছর তারা সাংবাদিকতা বলতে কি বোঝে আসলে? গত 15 বছর যে জার্নালিস্ট পাশ করে ঢুকেছে, 15 বছর জার্নালিজম করার পর কিন্তু সে মোটামুটি সিনিয়র একজন সাংবাদিক। তো উনি সাংবাদিকতা বলতে কি বোঝেন?
খাঁচার পাখিকে ছেড়ে দিলে উঠতে পারে না, কারণ উঠতে শিখেই নেই, ও তো খাঁচায় ছিল। এখন সরকার চাইলো না, কিন্তু তারা কি পারবেন, কবে পারবেন? আমার কিন্তু এই সন্দেহটা রয়ে গেছে। আমি জনাব তারেক রহমান সম্পর্কে আমার পারসেপশন হচ্ছে উনি সিনসিয়ারলি চান। আমাদের নিশ্চয়ই মনে আছে 5 আগস্ট পরবর্তী সময়ে ওনার একটা কার্টুন, খুবই বাজে ইন্ডিকেটিভ একটা ব্যঙ্গাত্মক কার্টুন দেওয়া হয়েছিল, উনি ওটা শেয়ার করেছিলেন এবং উনি ওটাকে প্রশংসা করেছেন। এবং এটা ভুল না, 2001-06 আপনি ওই সরকারের নানান দিকে সমালোচনা করতে পারবেন, কিন্তু ওই সময়ে বসে তারেক রহমান, খালেদা জিয়া, অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকে নিয়ে দারুণ সব কাজ। সেটা শুধু যদি বলি যে একটি মিডিয়া হাউসে চাকরিরত বা একজন গণমাধ্যম কর্মী বা সাংবাদিক, তার ক্ষেত্রে তিনি খাঁচার পাখি হয়ে উঠতে পারছেন না। যদি মালিক পক্ষের ব্যাপারে এই প্রশ্নটা আপনার কাছে রাখি, ইটস অল দ্য সেম। একদমই তাই, আমি আপনার সাথেও একমত। আবার সাংবাদিকরা খাঁচার পাখি, ওই সাংবাদিককে উঠতেও দিবেন না। একদম তাই। যদি ধরুন সাংবাদিকরা এরপর ঠিক হয়ে উঠলেন, মালিকরাও খাঁচার পাখিতে পরিণত হচ্ছেন, এই সম্ভাবনা আছে, ছিল। আমরা দেখেছি সংবাদপত্রের মালিকরা কি ভাষায় কিভাবে কথা বলেছেন শেখ হাসিনার সামনে, আমরা দেখেছি কবর পর্যন্ত যেতে চেয়েছেন। তো এই ঘটনাগুলো তো আছে। সেই জন্য আমি মনে করি রাতারাতি আসলে পরিবর্তন হয়ে যাবে না। এটা একটা সংস্কৃতি, বা সংস্কৃতি কিন্তু কঠিন ব্যাপার, সংস্কৃতি কঠিন ব্যাপার। আমরা কিছু একটা খাবার পর আমরা সচেতন মানুষরাও হাতে একটা প্যাকেট আছে, আমরা যে কোনোখানে ফেলে দিতে পারি, এটা আমাদের কালচার, আমরা যে কোনোখানে ফেলে দিতে পারি। অথচ কাছাকাছি অনেক দেশেই আপনি ওটা নিয়ে হাঁটবেন, একটা বিন খুঁজবেন, এটা আপনার কালচারের পার্ট হয়ে গেছে। সো কালচার যেটা হয়ে গেছে, চাটুকারিতা, ক্ষমতাকে প্রশ্ন না করে সমানে তেল দিয়ে যাওয়া, এই কালচারটা পরিবর্তন হতে একটু সময় লাগবে। তবে সরকার যদি ডিসাইড করে যে আমি এটা চাই না, ধরুন এটা সরকার প্রধানের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ধরুন ওনার জন্য একটা বিরাট চেয়ার রাখা হয়েছে, উনি চেয়ারটা সরিয়ে দিচ্ছেন। ধরুন ওনাকে পা ছুঁয়ে কদমবুসি করতে গেছে, উনি সরিয়ে দিচ্ছেন। ওনাকে মাননীয় বলা হলো এটা আজকের প্রোগ্রামে, উনি এটাকে স্ট্রংলি ডিনাউন্স করছেন। এই প্রবণতা যদি চলতে থাকে ওনার দিক থেকে, তাহলে মিডিয়াও আমি মনে করি ওই জায়গাগুলোতে আস্তে আস্তে ফিরে যাবে। গণভোটের পর আমি একটা জটিলতা এক্সপেক্ট করছি। ধরুন জয়ী হলো, আমরা গণভোটের যে ব্যালট তৈরি হচ্ছে, যেভাবে গণভোটটা আমাদের সামনে আনা হয়েছে, আমাদের নিশ্চয় মনে আছে ক খ গ ঘ 4টা পয়েন্টে কিছু কথা বলা হয়েছে। এর মধ্যে ক খতে যা বলা হয়েছে এগুলো মূলত বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল। জি, গগুলো হচ্ছে সবাইকে করতেই হবে, এগুলো সবাই একমত হয়েছে। এখন গণভোটে হওয়া মানে ক খ যদি করতে হয়, তাহলে বিএনপি কিন্তু বহুবার ক্রমাগত বলে গেছে তাদের এগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, তারা এটা মানে না। এমনকি সর্বশেষ যখন জুলাই সনদকে তারা যে অর্ডার হলো সেটাকে যখন তারা সমর্থন করছে, প্রশংসা করছে, তখনও বলেছে 17 বা 18 অক্টোবর যেটা সংসদ ভবনে স্বাক্ষরিত হয়েছিল সেটা অনুযায়ী গণভোট হতে হবে, এরকম একটা কথা কিন্তু বলেছেন। তার মানে নোট অফ ডিসেন্টটাকে কনসিডার করে। জি। তো আমি অনুমান করি যদি বিজয়ী হয়, তাহলে নির্বাচনের পর কত লিগ্যাল ইস্যুস আমাদের সামনে এসে হাজির হবে। কারণ গণভোট আগে করে পরে সংসদকে আপনি বলে দিচ্ছেন এগুলো করতেই হবে, ইটস নট দ্য প্রসেস। সংসদ কিছু একটা সিদ্ধান্ত নেবে। আমি দ্বাদশ সংশোধনীর কথা বলি। ধরুন বাংলাদেশে আপনি সিদ্ধান্ত নিলেন বাংলাদেশ প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে আপনার পার্লামেন্টারি ফর্মে আসবে, তাই তো? আসলো, তারপর গণভোট হয়েছে। আপনি কি এটা করেছেন আগে গণভোট করে তারপরে এসে এখানে পাশ করছেন? আপনি গণভোট করে যদি এসে পাশ করেন, তাহলে তো আসলে দিনের শেষে আপনি সংসদের যে লেজিসলেটিভ অথরিটি সেটাকে আপনি ডিনাউন্স করছেন। সো অনেকগুলো লিগাল ইস্যুজ আছে। আর বিএনপি অন্তত জনগণের সামনে আমি আমরা এই আলোচনাটা খুব করতাম, বিএনপি সমালোচিত হওয়ার পরও সে যেটা করবে না সে কিন্তু সেটা বলেছে। আপার হাউস পিআর সে করবে না, আর আপার হাউস যদি পিআর না করে ওটা করার দরকারও নেই। মানে বিএনপি যেভাবে চাইছে লোয়ার হাউসের সিটের প্রপোর্শন, উচ্চ কক্ষের আর দরকারই নেই, আপনি সেটা বলছেন। সিটের প্রপোর্শন গুলো এটা জাস্ট রেপ্লিকা হচ্ছে। আচ্ছা, কিন্তু বিএনপি তো এই সমালোচনার পরও সে স্টিক করেছে। তো এখন সে যেগুলো নোট অফ ডিসেন্ট এবং জনগণের সামনে ক্রমাগত বলেছে, এরপর এগুলো কি হবে আমার সন্দেহ আছে এগুলো নিয়ে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে গতেও যা আছে, যতগুলো ইস্যু আছে, এর মধ্যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টরস আছে। আমি মনে করি এগুলো যদি আমরা পুরো করে ফেলতে পারি, এগুলো সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশে থাকবে।